ওকে, তো আজকে হচ্ছে আমরা যে টপিকটা পড়বো এটা মোটামুটি হচ্ছে আমাদের কি বলে যে আমাদের কম্পিউটার আর্কিটেকচার যে কোর্সটা, এই কোর্সের হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষার জন্য লাস্ট টপিক। তো এখানে হচ্ছে আমরা মেইনলি পড়বো ইনস্ট্রাকশনস পাইপলাইন, এই টপিকটা। তো আপনার কাছে মানে আমরা ফার্স্টে যদি একটু দেখি যে আপনার কাছে হচ্ছে এই চারটা ইয়ে আছে আর কি। ধরেন আপনি কোনো একটা কাজ করতে চাচ্ছেন, আপনি কোনো একটা কাজ করতে চাচ্ছেন, তো আপনি এখানে একটা কাপড়ের প্ল্যানিং দেওয়া আছে আর কি। তো এখানে হচ্ছে আপনি ফার্স্টে কাপড়টা ওয়াশ করবেন, দেন ড্রাই করবেন, ড্রাই করার পরে দেন সেটাকে হচ্ছে ফ্ল্যাট করবেন, মানে আয়রন করবেন আর কি, নর্মালি ইস্ত্রি করবেন। দেন হচ্ছে কাপড়টাকে আপনি আপনার ক্লোজেটে রেখে দিবেন, ঠিক আছে? তো এই চারটা কাজ হচ্ছে আপনি করতে চাচ্ছেন, এবং আপনার প্রত্যেকটা কাজ করার জন্য 30 মিনিট করে টাইম লাগে, 30 মিনিট করে টাইম লাগে। এবার আপনার ব্যাপারটা যদি এমন হয় যে আপনার ফ্যামিলিতে টোটাল 4 জন লোক আছে, এবং 4 জন লোক যখন হচ্ছে কাজ করা শুরু করতেছে, যে এই ফ্যামিলির এ একজন পার্সন, বি একজন পার্সন, সি একজন পার্সন, ডি একজন পার্সন, এ যখন কাজ করা শুরু করতেছে, এই রুমটার মধ্যে যে রুমে হচ্ছে আপনার কাপড় ওয়াশ করা হয়, সে রুমের মধ্যে যাচ্ছে এবং সে পুরা কাজটা কমপ্লিট না করে সে বেরোতে পারছে না। তার মানে তার এখানে টোটাল 30 মিনিট করে যদি লাগে চারটা কাজে, তার টাইম লাগতেছে 2 আওয়ার্স। ঠিক একইভাবে বি এরও লাগতেছে 2 আওয়ার্স, সি এরও লাগতেছে 2 আওয়ার্স, ডি এরও লাগতেছে 2 আওয়ার্স। এখন এই যে যে কাজটা এখন শুরু হইলো, শুরু হওয়ার পরে কাজটা শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকে 2 আওয়ার্স করে লাগতেছে, এবং টোটাল হচ্ছে আমাদের 8 আওয়ার্স টাইম লাগতেছে। এখন দেখেন, আপনার 30 মিনিট করে যদি প্রত্যেকটা টাস্কে লাগে, তাহলে প্রথম যে পার্সনটা ছিল এ, এ পার্সনটা 30 মিনিট শেষ, সে 6টায় শুরু করছে, তাহলে 6:30টার মধ্যে তার হচ্ছে ওয়াশিং মেশিনটা তার ফ্রি হয়ে গেছে। এখন ওয়াশিং মেশিনটা যদি তার ফ্রি হয়ে যায়, তাহলে বি তো এই টাইমটায় অর্থাৎ 6:30 থেকে তো বি চাইলে কাজ করা শুরু করতে পারে, তাই না? বুঝতে পারতেছেন? হ্যাঁ, তাহলে তার তো আর এই যে 6টা থেকে 8টা পর্যন্ত ওয়েট করা লাগতেছে না, যে আমি হচ্ছে যখন আমার এই এর সম্পূর্ণ কাজ শেষ হবে তখন করব। আমার কাজগুলোকে বিভিন্ন ফ্র্যাগমেন্টে ভাগ করা, এবং আমার একটা পার্টের কাজ যখন শেষ হয়ে যাচ্ছে, পরবর্তী পার্টে আমি যখন কাজ করতেছি, তখন তো আমি ফার্স্ট পার্টের কাজটা যে করতেছিল তার জায়গাটা ফ্রি হয়ে গেছে। তো সেই হিসাবে হচ্ছে সেকেন্ড যে কাজটা সে হচ্ছে ওইভাবে কাজ করবে, এবং থার্ড যে কাজটা, মানে দেখেন নিচে যে কাজটা করছে, যে এ যখন কাজ করতেছে তার এই চারটা কাজ, এর প্রথম কাজটা শেষ হয়ে গেলে বি তখন হচ্ছে তার ওয়াশিং এর কাজটা শুরু করতেছে, যখন এ ড্রাই করতেছে। যখন বি ড্রাই করতেছে, তখন সি ওয়াশিং এর কাজটা শুরু করছে, এবং যখন সি ড্রাই করতেছে, তখন ডি ওয়াশিং এর কাজটা শুরু করতেছে। তাহলে দেখেন, টোটাল 6টা থেকে শুরু করে 2টা পর্যন্ত 8 ঘন্টা টাইম লাগছিল, আর এখানে আপনার 6টা থেকে শুরু করে 9টা, দেন 9:30, মানে এখানে হচ্ছে 3.5 আওয়ার্স এর মধ্যে সবার কাজগুলো করা কমপ্লিট। তো একইভাবে কম্পিউটারের মধ্যেও কাজগুলোকে এরকম ফ্র্যাগমেন্ট করা, যে আমার কম্পিউটারের একটা পার্ট সে হচ্ছে ইনস্ট্রাকশনস নিচ্ছে, ইনস্ট্রাকশনস রেজিস্টার ইনস্ট্রাকশনস নিচ্ছে, কেউ আবার হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন করতেছে। তো এই কাজগুলো করতেছে। এখন যখন একটা ইনস্ট্রাকশনস কমপ্লিট করতেছে কোনো একটা টাস্কের জন্য, সেকেন্ড একটা টাস্ক চলে আসলো, ইনস্ট্রাকশনস কমপ্লিট করার পর সে যখন এএলইউ তে দিল, তখন সেকেন্ড যে কাজটা, সে তো আইআর এর কাছে হচ্ছে আমার কাজ দিতে পারে। তো সে যদি আইআর এর কাছে কাজটা দিয়ে দেয়, তাহলে তো হচ্ছে আমার এই প্রবলেমটা থাকতেছে না, যে আমার যে ইনস্ট্রাকশনসটা দেওয়া হয়েছিল সেই ইনস্ট্রাকশনসটা তো এখন আমার আইআর এর কাছে চলে গেছে। তাহলে কি আমার পরপর এ বি সি এরকম ফ্র্যাগমেন্ট করে কাজ করতেছে, তো এইটাকেই বলা হচ্ছে পাইপলাইন, পাইপলাইন। তো পাইপলাইনিং ইজ এ টেকনিক ইউজ ইন মডার্ন প্রসেসর টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স বাই এক্সিকিউটিং মাল্টিপল ইনস্ট্রাকশনস সিমultaneously। তো আপনার একই সঙ্গে হচ্ছে মাল্টিপল কাজ সে করতে থাকবে। একটা, আমার যদি আমার কম্পিউটারের মধ্যে অনেকগুলো ডিভাইস থাকতেছে, আমার প্রসেসরের মধ্যে অনেকগুলো পার্ট থাকতেছে, এবং আমার কাজগুলোকেও ফ্র্যাগমেন্টেড করা। তো আমার একটা ফ্র্যাগমেন্টের কাজ যখন শেষ হয়ে যাচ্ছে, তখন সেকেন্ড ফ্র্যাগমেন্ট হচ্ছে সেই কাজটা করতেছে। তো এরকম ভাবে আপনার এ বি সি, এইখানে যেমন হচ্ছে একটা ক্লথ ওয়াশিং দিয়ে দেখানো হয়েছে, একইভাবে কম্পিউটারের মধ্যেও কাজ। ইট ব্রেকস ডাউন দ্য এক্সিকিউশন অফ ইনস্ট্রাকশনস ইনটু সেভারাল স্টেজ। তো কয়েকটা স্টেজে ভাগ করলো, হোয়ার ইচ স্টেজ কমপ্লিটস এ পার্ট অফ দ্য ইনস্ট্রাকশনস, দিস স্টেজ ক্যান ওভারল্যাপ অ্যালোয়িং দ্য processor to work on different instructions at various stages of completion, similar to an assembly line in
ম্যানুফ্যাকচারিং। তো আপনার ম্যানুফ্যাকচারিং এ যেমন অ্যাসেম্বলি লাইন হয়, অথবা এইখানে যেভাবে কাজগুলো হচ্ছে, এই প্রত্যেকটা কাজকে পুরা কমপ্লিট না করে একটা কাজের একটা ফ্র্যাগমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে একটা পার্টের মাধ্যমে, দেন সেকেন্ড পার্টটা শুরু করতেছে, এইটাকেই বলা হচ্ছে পাইপলাইনিং। তো এই যে পাইপলাইনিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, যে ফেস ইনস্ট্রাকশনস আমরা যে জিনিসগুলো জানি, ইন্টারাপ্ট ইনস্ট্রাকশনস, ফেস ডেটা, প্রসেস ডেটা, এন্ড ফাইনালি রাইট ডেটা। তো আপনার ফার্স্টে কি ডেটা ফেস করে নিয়ে আসতেছে। এখন আপনার ফেস করা যার কাজ, যে এই পার্টটার কাজ ফেস করা, আমার কাছে টোটাল টাস্ক আছে 5টা। এবার আমার ফেস যখন করলো, এই ফেস করে আসার পরে এইটা হচ্ছে ইন্টারপ্রেট করতেছে, যখন ইন্টারপ্রেট করতেছে সেকেন্ড টাস্ককে আবার ফেস করে নিয়ে আসতেছে। একইভাবে সেকেন্ড পার্ট যখন আপনার ইন্টারপ্রেট করতেছে, ইন্টারপ্রেট করার পরে যখন সেটাকে হচ্ছে ডেটা ফেস করতে গেল, তখন হচ্ছে আপনার সেকেন্ডটার জন্য ইন্টারপ্রেট শুরু হচ্ছে। অর্থাৎ এরকম পার্ট বাই পার্ট হচ্ছে কাজগুলো করতেছে, যে একটার পর একটা কাজ আসতেছে। দ্য প্রসেসর রিডস এন্ড ইনস্ট্রাকশনস ফ্রম দ্য মেমোরি, দেন হচ্ছে ইন্টারপ্রেটে দ্য ইনস্ট্রাকশনস ইজ ডিকোডেড টু ডিটারমাইন হোয়াট এভার দ্য অ্যাকশন ইজ রিকোয়ার্ড। তো এরকম ভাবে হচ্ছে আপনার পুরো কাজগুলো চলতেছে। তাহলে দেখেন আপনার এই যে টোটাল স্টেজ যতগুলো আছে, এই স্টেজ একটা ইনস্ট্রাকশনস এর স্টেজ হচ্ছে টোটাল এই 6টা। একটা হচ্ছে ফেস ইনস্ট্রাকশনস এফআই, আমাদের এই নামগুলো লাগবে, আমরা যখন ডায়াগ্রাম তৈরি করব আমাদের এই নামগুলো লাগবে। এফআই, দেন হচ্ছে ডিকোড, ডিআই, ক্যালকুলেট দ্য অপারেন্ট, সিও। আমরা সবগুলো নাম সম্পর্কে অলরেডি জানি, আমরা সবই শিখে ফেলছি, আমরা জাস্ট হচ্ছে এগুলো একটু জাস্ট রিক্যাপ করতেছি। দেন ফেস অপারেশন এফও, এক্সিকিউট ইনস্ট্রাকশনস ইআই এবং রাইট অপারেন্ট ডাব্লিউ। তো এরপরে কি কাজ করতেছে দেখেন, এই যে এইটা হচ্ছে আমার টোটালটা কাজ। আমার কাছে টোটাল 9টা ইনস্ট্রাকশনস আছে, এবং 9টা ইনস্ট্রাকশনস কে কমপ্লিট করতে তার 14 ইউনিট অফ টাইম লাগতেছে। বাট সেইটা যদি না হইতো, আমার যদি এমন হইতো যে আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন দেখেন, এ ড্র এ 6 স্টেজ পাইপলাইন, আচ্ছা টু এক্সিকিউট 9 ইনস্ট্রাকশনস, তাহলে আমার 9টা ইনস্ট্রাকশনস করতে হবে, এবং আমাদের এইটাকে বলা হচ্ছে 6 স্টেজ পাইপলাইন। আমরা যে স্টেজগুলো দেখতেছি এফআই, ডিআই, সিও, এফও, ইআই, ডাব্লিউ। তো আমাদের টোটাল এক্সিকিউট করতে বলছে 9টা ইনস্ট্রাকশনস, ফাইন্ড দ্য নাম্বার অফ সাইকেল রিকোয়ার্ড টু এক্সিকিউট দেম। তাহলে আমাদের কতগুলো সাইকেল লাগতেছে এটাকে এক্সিকিউট করতে, সেটা বের করতে হবে। দেন স্পিড আপ দ্য ফ্যাক্টর, এবং এর যা এন্ড দ্য স্পিড আপ ফ্যাক্টর, এবং এর স্পিড আপ ফ্যাক্টর কত সেটা বের করতে হবে। এবার দেখেন আমরা এই ম্যাথটা দেখি, যে আমাদের n ইকুয়াল টু 9, মানে আমাদের যতগুলো ইনস্ট্রাকশনস আছে সেটাকে হচ্ছে n দিয়ে প্রকাশ করা হয়, এবং k ইকুয়াল টু স্টেজ, আমাদের 6টা স্টেজ আছে, প্রত্যেকটাতে 6টা স্টেজ আছে, 6 স্টেজ পাইপলাইন। তাহলে আমাদের 6টা করে স্টেজ আছে, এবং হচ্ছে আমার টোটাল ইনস্ট্রাকশনস 9টা। তাইলে নাম্বার অফ সাইকেল রিকোয়ার্ড, আপনার কতগুলো সাইকেল লাগতেছে এটা আমরা কিভাবে বের করতে পারি, k প্লাস n মাইনাস 1। তো k প্লাস n মাইনাস 1 করে আমাদের টোটাল নাম্বার অফ সাইকেল কতগুলো লাগতেছে সেটা আমরা বের করতে পারবো। দেন স্পিড আপ ফ্যাক্টর কত, স্পিড আপ ফ্যাক্টর হচ্ছে n ইনটু k। অর্থাৎ আপনার যদি এতগুলো সাইকেল না থাকতো তাহলে কি হইতো, 14 গুণ 9, সরি 9 গুণ 6, টোটাল 54টা সাইকেল লাগতো না? কারণ আমাদের টোটাল 6টা করে সাইকেল, 9টা ইনস্ট্রাকশনস, তাহলে 9টা ইনস্ট্রাকশনস এর প্রত্যেকটা যদি 6টা করে সাইকেল লাগে, তাহলে আমাদের টোটাল 54টা সাইকেল লাগতেছিল, বাট আমরা 14 সাইকেলে কমপ্লিট করতে পারছি। তো স্পিড আপ ফ্যাক্টর বের করার ফর্মুলা হচ্ছে n ইনটু k ডিভাইড বাই n প্লাস k প্লাস n মাইনাস 1। তো আমরা 54/14 আমাদের 3.86। তো এটা হচ্ছে আমাদের এই যে সিস্টেমটা আমরা ডিজাইন করলাম, এই সিস্টেমের স্পিড আপ ফ্যাক্টর। দ্য স্টেজ পাইপলাইন ক্যান রিডিউস দ্য এক্সিকিউশন টাইম ফর 9 ইনস্ট্রাকশনস ফ্রম 14 টাইমস টু 54 টাইমস টু 14 টাইমস ইউনিট। ঠিক আছে, তো এত কমের মধ্যে নিয়ে আসছে যে আমরা 54 সেকেন্ড, মানে আমরা যদি সেকেন্ডে ধরি বা ইউনিট ধরি, 54 ইউনিট টাইমের মধ্যে আমার মাত্র 14 ইউনিট টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আপনার কাছে পরীক্ষাতে এরকম কোশ্চেন আসতে পারে, আপনার এরকম একটা ডায়াগ্রাম ড্র করতে বলছে, ড্র এ 6 স্টেজ পাইপলাইন, আপনাকে 6 স্টেজ বলতে পারে, আপনাকে বলতে পারে যে 5 স্টেজ, অথবা এখানে 6 স্টেজই রাখলো, আপনার এখানে বলুন 9টা ইনস্ট্রাকশনস এর জায়গায় আপনাকে পরীক্ষায় দিল 5টা ইনস্ট্রাকশনস, অথবা দিল 10টা ইনস্ট্রাকশনস। তো এইরকম যদি বলে, তাইলে সেইটার জন্য আপনার সাইকেল এক্সিকিউট করতে যে ইয়েটা, এই ডায়াগ্রামটাকে ড্র করতে বলতে পারে, এবং স্পিড আপ ফ্যাক্টর কত সেটাকে ড্র করতে বলতে পারে। এবার দেখেন এইটা তো হইলো যে আমার এইটা দিয়ে হচ্ছে আমরা বের করতেছি, এবং দেখেন এই ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে, যে দ্য সেভারাল ফ্যাক্টর দ্যাট লিমিট দ্য পারফরমেন্স অফ দ্য পাইপলাইন। তো পাইপলাইনের ফ্যাক্টর কোথাও কোথাও হচ্ছে আমাদের একটা প্রবলেম হইতে পারে। ধরেন আপনার এই যে এফও, এই এফও তার এই কাজটা করতে অনেক বেশি টাইম লাগতেছে। তো এই কাজটা করতে যদি অনেক বেশি টাইম লাগে, এবং এইখানে সে স্ট্যাক হয়ে দাঁড়ায় আছে অন্য কোনো, ধরেন এই আপনার 3 নাম্বার ইনস্ট্রাকশনসটা 6 নাম্বার ইনস্ট্রাকশনস থেকে একটা আউটপুট পাওয়ার কথা, সেটার জন্য ওয়েট করে আছে।
তো মাঝখানের যে জায়গাটুকু, এই জায়গাটুকু তখন ইনস্ট্রাকশনস এর কিন্তু একটা প্রবলেম হয়। তো সেই প্রবলেমটাকে হচ্ছে আমরা এই পরের স্টেজে দেখতেছি। তো আমরা এখানে দেখেন, ইফ দ্য স্টেজ আর নট অফ ইকুয়াল ডিউরেশন, ইফ দেয়ার উইল বি সাম waiting involved at various pipeline stages, the condition branch instructions or interrupt which can invalid the several instructions phases. তো দেখেন এখানে কি হচ্ছে, আপনার ফেস করতেছে এবার আপনার যখন ক্যালকুলেট অপারেন্ট করছে তখন হচ্ছে একটা কোনো ব্রাঞ্চ আছে কিনা সেটাকে খুঁজতেছে, যে কোনো আনকন্ডিশনাল ব্রাঞ্চ আছে কিনা। যে আমি একটা পর্যন্ত কাজ করলাম, আমি অপারেন্ট ক্যালকুলেট করলাম, এর মধ্যে সে একটা চেক করে যে আমার কাছে কোনো ব্রাঞ্চ আছে কিনা। যদি কোনো ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চ মানে কি, আমার নতুন কোনো কাজ মানে আপনার প্রোগ্রাম কাউন্টারের মধ্যে পরবর্তী যে কাজটা, সেই কাজটা আপডেট হয়ে যাবে। তো সে যদি ইয়েস হয় তাইলে সে প্রোগ্রাম কাউন্টারের কাছে যাবে, পরবর্তী কাজটাকে আপডেট করে দিবে। আপডেট করার পরে আপনার যে পাইপটাকে এমটি করে দিবে, অর্থাৎ আমি যে পর্যন্ত কাজ করছিলাম ওই পর্যন্ত জিনিসটাকে একটা জায়গায় সেভ রেখে আপনার পুরা যে পাইপলাইনটা, যেখানে আমি কাজগুলো করতেছি সেটাকে সে এমটি করে দিবে। এমটি করে দিয়ে দেন আবার প্রথম থেকে, মানে আমি প্রোগ্রাম কাউন্টারের কাছে যে ইনস্ট্রাকশনসটা পাঠিয়েছি, ধরেন 303 তে আমার একটা ইনস্ট্রাকশনস আছে, তো প্রোগ্রাম কাউন্টারের কাছে আমি যেটা পাঠিয়েছি ওইটা হিসাবে সে আবার কাজ করা শুরু করবে। এখানে আবার চেক করবে যে আনকন্ডিশনাল কোনো ব্রাঞ্চ আছে কিনা। আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে জাম্প করি, অথবা হচ্ছে আমরা কোন একটা জায়গা থেকে স্কিপ করে চলে যাই, তো এটা হচ্ছে আনকন্ডিশনাল ব্রাঞ্চ। আর যদি সেটা না থাকতো তাহলে নর্মালি হচ্ছে অপারেন্টকে ফেস করতে, এক্সিকিউট করতে, দেন রাইট অপারেশন। এবং এই পর্যন্ত যাওয়ার পরে আমরা ওই যে একটা সাইকেল দেখছিলাম যে ইন্টারাপ্ট আছে কিনা বা কোনো ব্রাঞ্চ আছে কিনা চেক করি, আমরা যে পুরা স্টেট ডায়াগ্রাম যেটা দেখছিলাম, বা আমরা ফেস সাইকেল আর হচ্ছে এক্সিকিউশন সাইকেল। তো যখন আমাদের ইন্টারাপ্ট ছিল সাথে, আমরা হল্ট করছিলাম আর হল্ট করব, অথবা আমরা কি চেক করছিলাম যে কোনো ইন্টারাপ্ট আছে কিনা। যদি ইন্টারাপ্ট থাকে তাহলে সেই ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করব, দেন হচ্ছে আবার আমরা ফেস সাইকেলে যাব, ফেস সাইকেলের পরে এক্সিকিউশন সাইকেলে যাব, নর্মাল সাইকেল চলবে এবং প্রতিবার চেক করবে কোনো ইনস্ট্রাকশনস আছে কিনা। যদি কোনো কাজ না থাকে তাহলে হচ্ছে হল্ট করে দিব। তো সেই কাজটা হচ্ছে এখানে হচ্ছে যে সে চেক করতেছে যে আমার কাছে কোনো ইন্টারাপ্ট আছে কিনা। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার নর্মাল একটা ওয়ে, যে আপনার কিভাবে কাজগুলো চলতেছে এবং কি কি লিমিট করতেছে তার একটা ওয়ে। তো দেখেন এইখানে আমি যে জিনিসটা বলতেছিলাম, যে আপনার আমি একটা কাজ চলতেছে, আচ্ছা কারো মনে হয় মাইক্রোফোন অন হয়ে গেছে, নয়েজ আসতেছিল। আচ্ছা, তো দেখেন এইখানে আপনার 3 নাম্বার ইনস্ট্রাকশনসটা যখন চলতেছে, 3 নাম্বার ইনস্ট্রাকশনসে এসে সে দেখতে পেল যে আমার 15 নাম্বার ইনস্ট্রাকশনস থেকে আমার কোন একটা ইনস্ট্রাকশনস দরকার, বা আমার কোন একটা আউটপুট দরকার, বা এখান থেকে আমি একটা আনকন্ডিশনাল জাম্প দিয়েছি। দেখেন এ জাম্প টু ইনস্ট্রাকশনস 15 ফ্রম ইনস্ট্রাকশনস 3। তাহলে দেখেন আমার মাঝখানের যে কাজগুলো, এই মাঝখানের কাজগুলো এই অবস্থায় হচ্ছে পাইপলাইন হয়ে গেছে। দেখেন এক্সাম্পল অন দা ইফেক্ট অফ এ কন্ডিশনাল ব্রাঞ্চ অন ইনস্ট্রাকশনস পাইপলাইন অপারেশন, দ্য অ্যাজিউম ইনস্ট্রাকশন 3 ইজ এ কন্ডিশনাল ব্রাঞ্চ। তো এখানে আমরা একটা কন্ডিশন আসছে, কন্ডিশনাল ব্রাঞ্চ টু দ্য ইনস্ট্রাকশন। আচ্ছা, আনকন্ডিশনাল, এখানে হচ্ছে আনকন্ডিশনাল বলতে হচ্ছে আপনার জাম্প হবে, আর যদি কন্ডিশনাল থাকে যে এখানে এসে আমার কোনো কিছু দরকার হচ্ছে, সেটাকে হচ্ছে আপনার এরকম ব্রাঞ্চিং হচ্ছে, যে ইনস্ট্রাকশন 3 is a conditional branch to instructions 15. তো দেখেন no instructions are completed during the time unit 9 through 12. দেখেন 9 থেকে আপনার 12 পর্যন্ত যে ইয়েটা আসতেছে, মানে আমার এখান থেকে যাচ্ছে, এখন এই যে বাকি জায়গাটুকু যে কাজগুলো ছিল এইগুলাকে কিন্তু সে আর এক্সিকিউট করবে না। সে কি করবে, দিস ইজ এ পারফরমেন্স পেনাল্টি। তো এই জায়গাগুলো কিন্তু আপনার অলরেডি একটা স্ট্যাক হয়ে গেল, আপনার এখান থেকে জাম্প করলো, এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে এই কাজগুলো যেখানে ছিল সেখান থেকে হচ্ছে সে আবার কাজ করবে। এই জায়গাটুকুকে বলে হচ্ছে ব্রাঞ্চ পেনাল্টি। কারণ কি, আমার এই 9 থেকে 12 যে টাইমটা ছিল, অর্থাৎ এই যে 1 2 3 4, এখানে 1 2 3 4, এই যে চারটা স্টেট, এই চারটা স্টেটের তো আমার এই জিনিসগুলো শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এই 12 পর্যন্ত তো আমার এই জিনিসগুলো শেষ হয়ে যাওয়ার কথা ছিল এইটুকু জায়গার মধ্যে, বাট সেটা তো শেষ হইলো না। সে এই ইনস্ট্রাকশনসটাকে জাম্প করে আমার এখানে নিয়ে গেল, যার কারণে আমার মাঝখানের এই চারটা যে ইনস্ট্রাকশন ছিল সেই চারটা আর হইলো না। তো এইটাকে বলে হচ্ছে ব্রাঞ্চ পেনাল্টি। ঠিক আছে, এই পর্যন্ত কি আসতে পারছি সবাই? হ্যালো, আচ্ছা। তো দেখেন এই এই যে আপনার ব্রাঞ্চ পেনাল্টি হলো, এরকম কিছু কিছু প্রবলেম হইতে পারে আপনার পাইপলাইনে। এর উপর বেস করে হচ্ছে পাইপলাইনকে নরমালি 3টা হ্যাজার্ড বা 3টা বাবলে হচ্ছে ভাগ করে, এটাকে পাইপলাইন বাবল বা পাইপলাইন হ্যাজার্ড বলে। ঠিক আছে, এই পাইপলাইন হ্যাজার্ড বা পাইপলাইন বাবল যে কোনো নামে আসতে পারে। এটা কি অকার হোয়েন দ্য পাইপলাইন অর সাম পোর্শন অফ দ্য পাইপলাইন
must stall because the condition do not permit to continue the execution. তো আপনার কখনো কখনো স্ট্যাক হয়ে গেল, এইখানে যেমন একটা স্ট্যাক হয়েছে, এরকম বিভিন্ন কারণে আপনার স্ট্যাক হইতে পারে, অথবা আপনার এক্সিকিউশন চলতেছে, চলতে চলতে কোনো কারণে পাওয়ার ফেলিয়ার হইলো। তো এইসব কারণে যে প্রবলেমগুলো অকার হয় সেটাকে বলে পাইপলাইন হ্যাজার্ড অথবা পাইপলাইন বাবল। দেখেন অকার হোয়েন দ্য পাইপলাইন অর সাম পোর্শন অফ দ্য পাইপলাইন মাস্ট স্টল বিকজ দ্য কন্ডিশন ডু নট পারমিট দ্য কন্টিনিউড এক্সিকিউশন। তো এখানে তিন টাইপের হচ্ছে হ্যাজার্ড আছে, একটা হচ্ছে রিসোর্স, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে কন্ট্রোল। তো রিসোর্স হ্যাজার্ডটা কি? রিসোর্স হ্যাজার্ড অকার হোয়েন two or more instructions that already in the pipeline need to same resources. ধরেন আপনার হচ্ছে এইটা মেমোরি, এইটা মেমোরি, এবার এই মেমোরি থেকে কোন একটা ডেটা আপনার সিপিইউ তে যাচ্ছে, এইটা মেমোরি, এইটা সিপিইউ। এবার সে হচ্ছে আপনার একটা ডেটা বাস দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার ডেটা বাস, ডেটা বাস। এবার একই টাইমে আপনার একটা আইও থেকে কোনো একটা ডেটা আপনার ডেটা বাস দিয়ে যাইতে চাচ্ছে একই টাইমে। তো একই টাইমে যখন যাইতে চাচ্ছে, আমার তো বাস তো একটা বাসের মধ্যে দিয়ে তো সে যাইতে পারবে না। এই যে প্রবলেমটা অকার হইলো, এটাকে বলে হচ্ছে রিসোর্স হ্যাজার্ড, যে একই রিসোর্স সেম টাইমে মাল্টিপল জায়গায় ইউজ করতে থাকে। The result is that the instructions must be executed in serial rather than the parallel for portion of the pipeline. তাহলে আগে আমার মেমোরিকে সে সার্ভিস দিচ্ছিল, তাহলে মেমোরিকে সার্ভিস দিবে, দেন সিরিয়ালি আইওকে সার্ভিস দিবে, সে প্যারালালি দুইটাকে সার্ভিস দিতে পারবে না। এই রিসোর্স হ্যাজার্ড ইজ সামটাইমস রেফার্ড টু অ্যাজ এ স্ট্রাকচারাল হ্যাজার্ড। আচ্ছা, তো এই যে এইখানে যেটা হয়েছে যে এখানে হচ্ছে আপনার লেখা আছে ইয়েটা সিস্টেমটা, যে দেখেন আমার এখানে হচ্ছে একটা 5 স্টেজ পাইপলাইন দেখাইছে। তো 5 স্টেজ পাইপলাইন দেখানোর পরে দেখেন এখানে কি assume a simplified 5 stage pipeline in which each stage takes one clock cycle. Now assume that the main memory has a single port and that all instructions, faces and data reads and write must be performed at one time. Further ignore the cache. In this case, an operand read to or write from memory cannot be performed in parallel, which is an instruction space. তাহলে আপনার দুইটা কখনোই সে প্যারালালি করতে পারবে না। Therefore, the phase instructions stage of the pipeline must idle for on cycle before beginning the instruction space. তাহলে মানে কি, একটা সাইকেলে সে অলওয়েজ হচ্ছে তার ফাঁকা রাখতে হবে, ফাঁকা রেখে দেন হচ্ছে সে পরবর্তী কাজটা করবে। যেটা হচ্ছে আপনার i3 তে দেখেন ইটারেশন 3 তে যে কি হয়েছে, একটা স্টেজে সে ফাঁকা ছিল। কারণ কি, আপনার ইটারেশন 3 তে একই টাইমে হচ্ছে দুইজনই আপনার এই যে হচ্ছে এফআই এবং ডিআই একই রিসোর্সকে সে ইউজ করতে যাচ্ছে। এবার একই রিসোর্স তো আমার একই জায়গায় ইউজ হওয়ার জন্য সে বসে আছে। তার মানে আমার তো সিরিয়ালি হচ্ছে i2 কে আগে আমি কাজ করতেছিলাম, তাহলে i2 কে আগে হচ্ছে আমার সার্ভিস দিতে হবে, দেন হচ্ছে আমি i3 এর কাছে আসবো। তো i3 তে কি হচ্ছে, একটা সাইকেলকে সে ব্ল্যাঙ্ক ভাবে বসায় রাখছে, দেন তারপরের থেকে মানে i3 বলতে ইনস্ট্রাকশন 3 কে তারপরের সাইকেল থেকে শুরু করছে। ঠিক আছে, তো এই ফিগারের মাধ্যমে হচ্ছে আপনার এই যে আপনার ইয়েটা হচ্ছে রিসোর্স হ্যাজার্ডটা, এইটা হচ্ছে বোঝা যাচ্ছে। এটা কি বুঝতে পারছেন যে কেন হচ্ছে রিসোর্স হ্যাজার্ড হয়েছে এখানে? আপনাকে বলতে পারে রিসোর্স হ্যাজার্ড কি, রিসোর্স হ্যাজার্ডের একটা এক্সাম্পল দিতে বলতে পারে। এই দেন এরপর হচ্ছে ডেটা হ্যাজার্ড। ডেটা হ্যাজার্ডটা কি? এ ডেটা হ্যাজার্ড অকার হোয়েন দেয়ার ইজ এ কনফ্লিক্ট ইন অ্যাক্সেস অফ অ্যান অপারেন্ট লোকেশন। তো আপনি একই লোকেশন থেকে আপনি অপারেন্ট আনার চেষ্টা করতেছেন। যেমন দেখেন এখানে অ্যাড ইএএক্স ইবিএক্স, তো ইএএক্স এবং বিএক্স, আর এখানে কি করছে, সাবট্রাক্ট করে ইসিএক্স ইএএক্স। তাহলে ইএএক্স কে আপনার ইনস্ট্রাকশনস 1, এটা 1 নাম্বার ইনস্ট্রাকশনস, এইটা 2 নাম্বার ইনস্ট্রাকশনস। তাহলে 1 নাম্বার ইনস্ট্রাকশনস ইএএক্স কে অ্যাক্সেস করতেছে, 2 নাম্বার ইনস্ট্রাকশনসও ইএএক্স কে অ্যাক্সেস করতেছে। তো দুইটাকে তো একই টাইমে করতে পারবে না। তাহলে কি হচ্ছে, দেখেন আপনার হচ্ছে এফআই ফেস ইনস্ট্রাকশনস, ডিআই হচ্ছে ডিকোড ইনস্ট্রাকশনস, এফও হচ্ছে এই জিনিসগুলো আমি এই জন্য বলছি যে আপনাদের এই জিনিসগুলো কিন্তু মনে রাখা লাগবে, যে এই যে কয়টা আছে এফআই ইআই আমরা যেখান থেকে পাচ্ছি, এই যে আপনার হচ্ছে এফআই ডিআই সিও এফও দেন হচ্ছে ইআই ডাব্লিউ। তো আমাদের এখানে ক্যালকুলেট অপারেন্টটা বাদ দিছে, এফও নিচে যে ফেস অপারেন্ট। তো দেখেন আপনার যখন ফেস অপারেন্ট করতে যাচ্ছে এই জায়গাটায় এফও ফেস অপারেন্ট যখন করতে যাচ্ছে,
তো আমি তো অলরেডি হচ্ছে এই অ্যাডিশনের জন্য আমি ফেস করে নিয়ে বসে আছি, তাহলে এইটাকে তো আর ফেস করতে পারবে না। এখন এইখানে ডিকোড করার পরে সে যখন আবার ইএএক্স হচ্ছে আরেকটা রেজিস্টার, এখানে হচ্ছে মেইনলি দুইটা রেজিস্টারের কথা বলতেছে। তো আপনার ইএএক্স একটা রেজিস্টার, বা আমরা ধরে নিলাম যে একটা মেমোরি লোকেশন। তো এই একই লোকেশনকে যখন আপার অ্যাক্সেস করতে যাচ্ছে, সে তো অলরেডি এখানে হচ্ছে ইউজড হয়ে বসে আছে, যার জন্য এ ইউজ করতে পারবে না। এ যখন এক্সিকিউট করা শুরু করবে, মানে রাইট করে ফেলবে, ইএএক্স এর মধ্যে যখন রাইট করে ফেলবে, তারপরে হচ্ছে সে ফেজটা শুরু করবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার ডেটা হ্যাজার্ড আবার হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে আর এ ডাব্লিউ রিড আফটার রাইট, একটা হচ্ছে ডাব্লিউ এ আর রাইট আফটার রিড, আর একটা হচ্ছে ডাব্লিউ এ ডাব্লিউ রাইট আফটার রাইট। এই টোটাল হচ্ছে তিন প্রকার হচ্ছে আপনার ডেটা হ্যাজার্ড আছে। আর এখানে হচ্ছে এই ইনস্ট্রাকশনস এর ইয়েটা লেখা আছে, আমি যেটা বললাম যে এট এ টাইমে হচ্ছে দুইটাকেই অ্যাক্সেস করার ট্রাই করতেছে, বাট আমার যেহেতু এটা অলরেডি ইনস্ট্রাকশনস ওয়ানের মধ্যে কাজ চলতেছে, তাহলে যতক্ষণ না রাইট অপারেন্ট করবে ততক্ষণ সে ফেস করতে পারবে না অপারেন্টটাকে। ঠিক আছে? তাহলে এটাকে রাইট, তাহলে এটা কিসের মধ্যে পড়তেছে? রাইট আফটার রিড, এই 2 নম্বরে যাচ্ছে রাইট আফটার রিড। আগে কি হচ্ছে? আগে রাইট হচ্ছে, রাইট হওয়ার পরে দেন হচ্ছে সে রিড করতেছে, মানে ফেস করে নিয়ে আসতেছে। রিড করার ফেস করা তো একই জিনিস। আপনার যদি এরকম হইতো যে আপনার রাইট আফটার রাইট অপারেশন হইতো, তাইলে কি হইতো? তাইলে হচ্ছে আপনার এখানে যে কাজ করতেছে সেটাকে সে হচ্ছে এফও দিত, এফও দেওয়ার পরে দেন হচ্ছে আপনার ইআই দিত, দেন হচ্ছে আপনার ডাব্লিউ হইতো। কারণ কি? আমার রাইট অলরেডি হয়ে গেছে, তারপরে আমি আবার রাইট করতে চাচ্ছি, সেক্ষেত্রে প্রবলেম হইতো না। বাট হচ্ছে এখানে রিডারটার ইয়ে হচ্ছে, এবং দেখেন এখানে হচ্ছে কি হচ্ছে, আপনার এখানে হচ্ছে এই যে অ্যাডিশন করে সেটা ইএক্স এর মধ্যে বসাবে। আমরা যেরকম পড়ছিলাম যে অ্যাড এ বি টু, আমরা হচ্ছে যে ইয়েগুলো পড়ছিলাম টু অ্যাড্রেস যেটা। তো টু অ্যাড্রেসের মধ্যে কি ছিল, যে এইটার মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস বি। তার মানে কি? এর ভ্যালুটা আগে রাইট হওয়া লাগতেছে, তো এইটাও সেইটা। আমি রাইট না করে তো পরবর্তীতে ইউজ করতে পারবো না, এই জন্য হচ্ছে আপনার এখানে এই ইনস্ট্রাকশন হচ্ছে এই কাজটা হচ্ছে। দেন হচ্ছে আপনার কন্ট্রোল হ্যাজার্ড। কন্ট্রোল হ্যাজার্ডটা অলসো নোন অ্যাজ ব্রাঞ্চ হ্যাজার্ড। কন্ট্রোল হ্যাজার্ডের আরেকটা নাম হচ্ছে ব্রাঞ্চ হ্যাজার্ড। তো এইখানে হচ্ছে আপনার অনেকগুলো ব্রাঞ্চ হয়, যে মাল্টিপল স্টিমার, পারফেক্ট ব্রাঞ্চ, লুপ ব্রাঞ্চ, ব্রাঞ্চ প্রেডিকশন, ডিলেট ব্রাঞ্চ। তো এর মধ্যে আমরা ব্রাঞ্চ প্রেডিকশনটা দেখবো। এটা মোটামুটি হচ্ছে একটু ইয়ে করা যায় আর কি। আপনার ব্রাঞ্চ প্রেডিকশন যেটা, এটা মোটামুটি আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে, এটা বেশ ইম্পর্টেন্ট আর কি। তো ব্রাঞ্চ প্রেডিকশন জিনিসটা কি, যে এইটার হচ্ছে স্টেট ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে। আপনার কিছু কাজ আছে, যে আপনাকে বললো যে আপনি এ থেকে বি এর কাছে আপনার কাজটাকে ইয়ে করবেন কিনা। আপনার হচ্ছে আমরা এ বি বাদ দিয়ে আমরা ইনস্ট্রাকশন ধরি। 1 নাম্বার ইনস্ট্রাকশন আছে, 2 নাম্বার ইনস্ট্রাকশন আছে। এবার 1 নাম্বার ইনস্ট্রাকশন থেকে আমি 2 নাম্বার ইনস্ট্রাকশন জাম্প করব কিনা সেটা ডিসিশন নিতে হবে। তো এইটার সিস্টেমটা হচ্ছে কি, আমি যদি প্রথমে একবার পাই যে আমার এখানে জাম্প করছিলাম, এর আগে কখনো করছিলাম, একবার যদি পাই, তাহলে হচ্ছে সেটাকে আমরা এই যে স্টেটে আছি সেই স্টেটেই রাখবো, যে এখানে। আর যদি আচ্ছা, আমরা এইটাকে স্টার্ট নোট ধরি, এটাকে যদি স্টার্ট নোট ধরি, আমাদের কাছে এখন কোনো প্রেডিকশন আমরা টেক করিনি, আমাদের কোনো প্রেডিকশন নাই। এখন হচ্ছে আমরা কোনো একটা ভাবে আমরা প্রেডিকশন টেক করলাম যে না, আমি এখান থেকে এখানে জাম্প করব, প্রেডিক্ট করতেছি যে 1 নাম্বার ইনস্ট্রাকশন থেকে নর্মালি কোনো একটা সিচুয়েশন আসলে 2 নাম্বার ইনস্ট্রাকশনসে যায়। ব্রাঞ্চ মানেই হচ্ছে আপনার জাম্প। ঠিক আছে? তো 1 থেকে 2 নাম্বার ইনস্ট্রাকশনসে যায়। তো একবার যদি টেক করি, দেন আরো একবার যদি দেখি যে সে আবার জাম্প করতেছে, তাহলে যতবার এইভাবে জাম্প করবে ততবার হচ্ছে আমরা টেক করব যে না, আমি প্রেডিকশনটাকে নিব। এবার কোনো একটা বার সে হচ্ছে জাম্প করলো না, আমার কোডের কোনো একটা স্টেটে এসে সে জাম্প করলো না। একবার যদি জাম্প না করে, আমরা এই পরবর্তী স্টেটে যাব। এখানে যাওয়ার পরে আমরা এখনো আবার দেখছি যে আমি জাম্প একবার করলো না, কিন্তু তারপরে আমরা প্রেডিক্ট করে নিলাম যে সে জাম্প করতে পারে। কিন্তু আমরা যদি পরপর 2 বার হচ্ছে দেখি যে সে জাম্প করতেছে না, পরপর 2 বার হচ্ছে আমরা জাম্প নিচ্ছি না, তখনই সে প্রেডিকশন নট টেকেন স্টেটে চলে যাবে। এবং যতক্ষণ না আমি প্রেডিকশনকে আর না নিব, সে ততক্ষণ স্টেটে থাকবে। একবার যদি আমি প্রেডিকশনকে নিই, সে সেখান থেকে আবার স্টেটে আসবে। আরেকবার যদি নিই, দেন আবার টেকেন স্টেটে আসবে। তাহলে আমরা কি দেখতেছি দেখেন, পরপর 2 বার, পরপর 2 বার যদি টেকেন পাই, এই একটা টেকেন পেয়েছি, একটা টেকেন পেয়েছি, পরপর 2 বার টেকেন পাইলে আমরা প্রেডিকশন টেকেন স্টেটে যাব। একবার টেকেন পাইলে হচ্ছে মানে নট টেকেন থেকে আমরা ডিরেক্টলি টেকেনে একবার পাইলেই যাইতে পারবো না। বাট আমরা যদি পরপর 2 বার আবার নট টেকেন পাই, তাইলে হচ্ছে আমরা নট টেকেন স্টেটে যাব। কিন্তু আমরা যদি একবার নট টেকেন পাই, তাহলে কিন্তু তার যে প্রেডিকশন টেকেন, এইটাও টেকেন এইটাও টেকেন, তখন কিন্তু আমরা টেকেন স্টেটেই থাকবো। ঠিক আছে? এইটা একটু কমপ্লেক্স লাগতে পারে, এটা কি বুঝতে পারছেন? যদি না বুঝেন আবার বুঝাবো। আচ্ছা।
আচ্ছা, এবারে উপরের থেকে বুঝাই। ধরেন আমার হচ্ছে ব্রাঞ্চ আছে, আমরা এরকম দিই, স্টার্ট করলাম কোনো একটা জায়গা থেকে, দেন হচ্ছে আমরা চেক করতেছি, ফ্লো চার্ট তো সবাই বুঝি, এখানে হচ্ছে আমরা একটা চেক করতেছি, ইয়েস হইলে একটা দিকে যাব আর নো হইলে একটা দিকে যাব, যে আমার জাম্প করবে কিনা আমরা সেটাকে চেক করতেছি, যে আমার একটা কোড রান আছে, সেই কোডটা হচ্ছে জাম্প করবে কিনা। যদি ইয়েস হয়, যদি একবার ইয়েস পাই, তাহলে আমরা ধরলাম এখানে আসি, যে আমরা হচ্ছে অলওয়েজ আমরা ধরে নিচ্ছি যে প্রতিবার হচ্ছে আমার কোডটা এখান থেকে জাম্প করে, এটা ধরে নিচ্ছি, এটাকে আমরা স্টার্ট ধরি। তাহলে এরপরে যদি কোথাও জাম্প না করে, কোথাও যদি জাম্প না করে, যে আমি এখানে আমি প্রেডিকশন ধরে নিয়েছিলাম যে এখানে সে একটা জাম্প করবে বা সেটাকে চেক করবে, যে কোনো যদি আমার ইন্টারাপ্ট আসে বা কোনো যদি ব্রাঞ্চ ক্রিয়েট হয়, তাহলে সে সেই ব্রাঞ্চটাকে নিবে না। বাট একবার যদি পায়, সে অলরেডি হচ্ছে নিচ্ছিল, যে যতবারই আসে সে অলরেডি হচ্ছে নিচ্ছিল যে সে এখান থেকে জাম্প করবে, প্রেডিকশন নিচ্ছিল যে আমার অলওয়েজ জাম্প করবে। একবার আমি পাইলাম যে সে জাম্প করে নেই, বাট তখনও আমি হচ্ছে পরবর্তী কোনো স্টেটে যাব না, তখনও আমি এই আমার কারেন্ট স্টেটেই থাকবো, এবং এই স্টেটে থেকে আমি বলবো যে না, একবার বলছে তাও আমি হচ্ছে জাম্প করাবো। তো এরপরে যদি পরপর দুইবার যদি নট টেকেন পায়, দেখেন এখান থেকে যদি সে একটা নট টেকেন পেয়েছে, পরেরটা আবার টেকেন পেয়েছে, তাহলে দেখেন সে কিন্তু আবার হচ্ছে আগেরটায় ফিরে আসতেছে এই স্টেটে, যে প্রেডিকশন টেকেনে ফিরে আসতেছে। একটা নট টেকেন পেয়ে পরেরটা যদি টেকেন পায়, তাহলে সে আবার প্রেডিকশন টেকেনে চলে আসতেছে, আবার নট টেকেন পাইলে প্রেডিকশন টেকেনেই থাকতেছে, আবার যদি টেকেন পায় তাহলে আবার প্রেডিকশন টেকেনে ফিরে আসতেছে। কিন্তু পরপর যদি দুইবার নট টেকেন পায়, যখন সে নট টেকেন প্রেডিকশন টেকেন স্টেটে আছে, পরপর যদি সে দুইটা নট টেকেন পায়, তাহলে হচ্ছে সে কি করবে, সে প্রেডিকশন নট টেকেনে চলে যাবে, এবং যতবার নট টেকেন পাবে সে নিজের স্টেটে থাকবে। যদি একবারও টেকেন পায়, তাও হচ্ছে সে নট টেকেনে যাবে। বাট যদি পরপর দুইবার টেকেন পায়, তাহলে হচ্ছে সে প্রেডিকশন টেকেনে যাবে। আচ্ছা, এইটাকে হচ্ছে আরেকটু সহজভাবে বুঝাই। আপনি মনে করেন যে কোনো একটা কাজ করতেছেন, যে কাজটা হচ্ছে কেমন, যে আপনার এমন হইলো যে আমরা ইয়ের একটা গল্প, আপনারা তো মনে হয় সবাই জানেন, যে হচ্ছে আপনার আহ ইয়ের গল্প যেটা ছিল, যে প্রতিদিন হচ্ছে একটা আর কি রাখাল, সে হচ্ছে বনে যায় গরু চড়াইতে, এবং হচ্ছে প্রতিদিন বলে যে আপনার বনের থেকে হচ্ছে বাঘ আসছে, বাঘ আসছে, বাট হচ্ছে কোনোদিনই আসে না, এবং একদিন হচ্ছে সত্যি সত্যি বাঘ চলে আসে। তো সত্যি সত্যি যে বাঘটা চলে আসে ওইটা আমাদের দেখার দরকার নেই, বাট হচ্ছে এই যে বনে গেলে যে বাঘ আসতেছে, এই জিনিসটা ধরেন কোনোভাবে হচ্ছে আমরা জানতে পারছি যে সে হচ্ছে বলতেছে যে প্রতিদিন বাঘ আসতেছে। তো এই জিনিসটাকে যে সে বলতেছে, এখন আমরা যেদিন বুঝতে পারলাম যে সে এটা মিথ্যা কথা বলতেছে, তখন থেকে আমরা একটা স্টেটে গেলাম, এবং সেই স্টেটে যে আমরা বলতেছি যে সে যদি বলে, আমরা এই স্টেটে চলে গেলাম, যে সে আমাদের ডাকুক আর না ডাকুক, এই স্টেটে চলে গেলাম যে সে আমাদের ডাকুক আর না ডাকুক, আমরা হচ্ছে সেখানে যাব না। তো সে হচ্ছে পরের দিন বললো যে বাঘ আসতেছে, তো সে পরের দিন বলছে যে বাঘ আসতেছে, আমরা হচ্ছে গেলাম, এখানে যে আমরা সেই জিনিসটা শুনলাম, শোনার পরে হচ্ছে ওই আমরা ওই তাকে আর রক্ষা করতে গেলাম না। তো এরপরে সে আরো একদিন যদি বলে যে বাঘ আসছে, তখন হচ্ছে আমরা দেখতে যাব যে বাঘ আসলে আসছে কিনা। বাট যদি সে এই, আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা ধরে নিলাম আমরা তাকে হেল্প করব না, বাট হচ্ছে আমরা দেখলাম যে সে দেখাচ্ছে যে বাঘ আসে নাই, তার মানে কি আমরা আবার হচ্ছে আমাদের পুরাতন স্টেটে ফিরে যাব, যে না, আমরা তাকে হেল্প করব না। বাট পরপর যদি দুইবার শুনতে পাই যে সে বলতেছে যে বাঘ আসতেছে, যে প্রথম দিন গেলাম বাঘ আসছে, সত্য সত্যি আসছে, বাট হচ্ছে আমরা সে মিথ্যা কথা যেহেতু বলে আমরা সেটাকে টেক করলাম না, বাট পরপর যদি দুইবার বলে, তখন থেকে আমরা স্টেটে গেলাম যে না, বাঘ আসতেছে। তো ঠিক একইভাবে আপনার কম্পিউটারের মধ্যে বারবার একটা ইন্টারাপ্ট আসতেছে, বারবার একটা ইন্টারাপ্ট আসতেছে। তো একটা ইন্টারাপ্ট আসতেছে, এবং আমরা জানি যে প্রতিদিন আপনার যে কাজগুলো করতেছেন, প্রতিদিন হচ্ছে 5 সেকেন্ড পর পর ইন্টারাপ্ট আসে, এইটা আমরা জানি। 5 সেকেন্ড পর পর যদি একটা ইন্টারাপ্ট আসে, আমরা হচ্ছে টেকেন ধরে নিলাম যে প্রতি 5 সেকেন্ড পর একটা ইন্টারাপ্ট আসবে, এবং যদি ইন্টারাপ্ট আসে আমরা সেটাকে রিসিভ করব। বাট কোনো একটা কারণে কোনো এক 5 সেকেন্ড পর একটা ইন্টারাপ্ট আসে নাই, বাট ইন্টারাপ্ট না আসলেও আমরা একটা ইন্টারাপ্ট আসছে ধরে নিয়ে আমরা সেভাবে কাজটাকে করব। এবং তার পরবর্তী 5 সেকেন্ডেও যদি দেখি যে আর নতুন কোনো ইন্টারাপ্ট আসে নাই, তখন হচ্ছে আমরা এই স্টেটে চলে যাবো যে ইন্টারাপ্ট আসে না, এবং আমরা তখন আমার সিস্টেমটাকে ট্রেন করে রাখবো যে আমার কাছে এখন আর কোনো ইন্টারাপ্ট আসবে না। বাট যদি হচ্ছে আবার কি হয়,
যে এইখানে আসলো, এখন একটা ইন্টারাপ্ট আসছে, কিন্তু তাও আমি এই প্রেডিকশন নট টেকেনে চলে গেলাম যে আমি কোনো ইন্টারাপ্টকে রিসিভ করবো না। কারণ কি, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি কোনো ইন্টারাপ্ট আসতেছে না, তো মাঝখানে একটা ইন্টারাপ্ট আসছে, তার জন্য আমি নট টেকেনে আছি। কিন্তু পরপর যদি আবার দুইটা ইন্টারাপ্ট আসে, তাইলে হচ্ছে আমরা আবার ইন্টারাপ্ট টেকেনে মধ্যে চলে যাব। এখন কি বুঝতে পারছি? আচ্ছা, কন্ট্রোল হ্যাজার্ডের এক্সাম্পল, অথবা হচ্ছে এই পাশে একটা ফ্লো চার্ট আছে, এই যে আপনার হচ্ছে এরকম আসতে পারে যে কন্ট্রোল হ্যাজার্ড কে ফ্লো চার্টের মাধ্যমে দেখাইতে বা স্টেট ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতে। ঠিক আছে, তো দেখেন এই যে যে ইয়েটা আর কি আপনার স্টেট ডায়াগ্রামটা, এইটা থেকেই আপনি হচ্ছে এটাকে বুঝতে পারবেন। দেখেন, আপনি রিড নেক্সট কন্ট্রোল ব্রাঞ্চ ইনস্ট্রাকশনস নিছেন, দেন হচ্ছে আপনি প্রেডিকশন টেকেন নিছেন, এখন আপনি চেক করতেছেন যে আপনার কোনো ব্রাঞ্চ আছে কিনা। যদি ব্রাঞ্চ থাকে তাহলে হচ্ছে আপনি আবার পরেরটাকে নিচ্ছে, কারণ কি আপনি অলরেডি হচ্ছে এখন টেকেনে আছেন, তার মানে আপনি এই জায়গাটায় আছেন। আসার পর আপনি এখানে চেক করতেছেন যে টেকেন নাকি নট টেকেন, এখানে চেক করতেছেন। যদি এখানে থেকেই টেকেন হয়, তাহলে কি আপনি যে স্টেটে সেই স্টেটেই থাকবেন না, অর্থাৎ এখানে এখানেই থাকবেন না। যদি ইয়েস হয়, এই স্টেটের থেকে দেখেন, হ্যালো, হ্যাঁ এখানেই থাকবো। এবার আমি কোন একটা কারণে দেখেন আমি নো পাইলাম, নো পাইলাম মানে কি এই নট টেকেন পেয়েছি। এবার এই নট টেকেন যদি পাই, তাহলে দেখেন রিড নেক্সট কন্ডিশনাল ব্রাঞ্চ ইনস্ট্রাকশনস, একই কাজ। এই যে এইটা যদি আমার এ নাম্বার কাজ হয়, এইটা এ নাম্বার কাজ, কারণ আমি একবার নো পেয়েছি। একবার যদি নো পাই, আমি এখনো কোথায় আছি, প্রেডিকশন টেকেন। অর্থাৎ কি, আমি রিড কন্ডিশনাল ব্রাঞ্চ ইনস্ট্রাকশনস, আমি যে ইনস্ট্রাকশনস এর কাজ করতেছিলাম সেটাই করব। যে একবার আসে নাই দেখে যে আমি একবার যে নো পেয়েছি, তার জন্য কিন্তু আমি কোনো ইয়ে করবো না, এবং আমি আবার কি করতেছি, প্রেডিকশন টেক করতেছি, এবং তারপর যে আমি আবার চেক করতেছি ইয়েস অর নো, যে কোনো ব্রাঞ্চ আছে কিনা। তো এখানে এসে এইটা হচ্ছে আমার নো, এইটা হচ্ছে আমার ইয়েস। যদি এখান থেকে বলে আমার ব্রাঞ্চ আছে, তাহলে কি আমি এখান থেকে আবার ফিরে গেছিলাম না নট টেকেনের মধ্যে, তার মানে কি এখান থেকে আবার এই জায়গাটায় ফিরে গেছি না একদম প্রথম স্টেটে। মানে এখান থেকে এমন জায়গায় চলে গেছি যে আমার আরো দুইবার নো না পাইলে আমি হচ্ছে পরবর্তী কোথাও যাব না। যে এই একটা নো, এই একটা নো, দুইটা নো না পেলে, তার মানে কি আমার একটা ইয়েস যদি পাই, তাহলে তো আমি যেখানে আছি এখানেই বারবার ঘুরতে থাকবো। আর যদি হচ্ছে আমি একবার নো পাওয়ার পরে আবার ইয়েস পাই, যে একবার নো পেয়েছি তার মানে আমি স্টেটে আসছি, তারপর আবার ইয়েস পেয়েছি, তার মানে আমি আবার প্রেডিকশন টেকেনে যাবো, এবং যতক্ষণ ইয়েস পাবো এখানেই থাকবো। বাট যদি আমি পরপর দুইটা নো পাই, যে এখানে একটা নো পেয়েছি, এখানে একটা নো পেয়েছি, দেন এখানে একটা নো পেয়েছি, তাইলে দেখেন আমার স্টেটটা কোথায় যাচ্ছে, তাইলে যাচ্ছে যে রিড নেক্সট কন্ডিশনাল ব্রাঞ্চ এবং হচ্ছে প্রেডিকশন নট টেকেন। তার মানে কি আমার এই জায়গাটায় চলে আসছি, যে আমি নট টেকেন, কারণ কি আমি দুইবার নো পেয়েছি, দুইবার নট টেকেন পেয়েছি। এবার দুইবার যদি নো পাই, তাহলে কি আমি নট টেকেন স্টেটে আসি। এবার নট টেকেনে থাকা অবস্থায় যদি আমি আবার নো পাই, তাহলে আমি আবার এই আমার সেম জায়গার মধ্যেই থাকবো। দেখেন এই যে একই জায়গায় ঘুরতেছে, এটাকে এই স্টেট ডায়াগ্রামটা একই জায়গার মধ্যে ঘুরতেছে। যতবার নট টেকেন পাবো ততবার হচ্ছে একই জায়গার মধ্যে ঘুরবো। যদি একবার ইয়েস পাই, তাও আমি নট টেকেনেই থাকবো, বাট এ স্টেটে যাবো, যে যেখান থেকে যদি আরেকবার টেকেন পাই তাহলে আমরা উপরে যাইতে পারি, আর যদি একবার নোট টেকেন পাই তাহলে নিচে যাইতে পারি। তাহলে দেখেন আমি একবার ইয়েস পাইলাম, প্রেডিকশন নট টেকেন, দেন হচ্ছে আবার কি করছি, ব্রাঞ্চ টেকেনে আসছি। ব্রাঞ্চ টেকেনে আসার পরে এখন চেক করতেছি যে যদি আরেকবার নো পাই, একবার নো পেয়েছিলাম, যদি আরেকবার নট টেকেন পাই, তাহলে কি আমি আবার এই স্টেটে ফিরে যাব। বাট আমি একবার ইয়েস পেয়ে এখানে আসছি, দেন আমি আরেকবার ইয়েস পেয়েছি, তার মানে কি একবার এই যে টেকেন মানে ইয়েস, একবার ইয়েস পেয়েছি, দেন আরেকবার ইয়েস পেয়েছি, তার মানে কি তারপরে আমি প্রেডিকশন টেকেনে চলে যাব। বুঝতে পারছেন যে এটা হচ্ছে ব্রাঞ্চ প্রেডিকশন, যে আমার কোন ইন্টারাপ্ট আসতেছে কিনা, বা আমার প্রতি একটা নির্দিষ্ট টাইম পর পর ইনস্ট্রাকশনস এর একটা ব্রাঞ্চ আসার কথা, এরকম যদি কয়েকবার আসতে থাকে, তাহলে আমি ধরে নিব যে আমার অলওয়েজ সেই সময় আসবে। বাট যদি পরপর দুইবার না আসে, তখন হচ্ছে আমরা বলবো যে না, আমার কাছে এখন আর কোনো 5 সেকেন্ড পর পর কোনো ইন্টারাপ্ট আসবে না। বাট হচ্ছে আবার কি হচ্ছে, যদি ইন্টারাপ্ট ওরকম যদি না আসে, তাহলে আমি আর চেক করবো না। বাট যদি পরপর দুইবার কোনো ইন্টারাপ্ট আসে, তখন আবার সেই কাজটাকে করবো। কারণ কি, মাঝখানে যদি একবার আসে একবার না আসে, তখন হচ্ছে কি হয় যে আপনি একটা কাজ করতেছেন, সেটাকে রেখে বারবার আপনি চেক করতেছেন। বাট আপনি যখন ধরে নিচ্ছেন যে আপনার কম্পিউটারটা এইভাবেই কাজ করতে অভ্যস্ত, তাহলে কি সে ওইভাবেই কাজ করবে এবং স্পিড আপ হবে। বাট হচ্ছে যদি কখনো পরপর দুইবার আসে, তাহলে সে তার মেমোরিটাকে ওইভাবে চেঞ্জ করে নিবে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের এই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো লেখা আছে, যে পাইপলাইনে যে ইনক্রিজ দ্য থ্রুপুট, দেন পাইপলাইন হ্যাজার্ড, বেটার সিপিইউ ইউটিলাইজেশন, ইনক্রিজ কমপ্লেক্সিটি, হায়ার ইনস্ট্রাকশন থ্রুপুট, স্টল সাইকেল, দেন হচ্ছে ইমপ্রুভ দ্য পারফরমেন্স, ইনস্ট্রাকশনস ল্যাটেন্সি, স্কেলেবিলিটি, এবং হচ্ছে হার্ডওয়্যার ওভারহেড। তো এইটাই মোটামুটি হচ্ছে এই লেকচারটা আর কি। তো এই লেকচার থেকে হচ্ছে আপনার কোশ্চেন গুলো আসতে পারে হচ্ছে এরকম, যে আপনার ফার্স্ট হচ্ছে ইনস্ট্রাকশনস পাইপলাইন কি,
একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে বলতে পারে, আপনি এরকম এক্সাম্পল দিতে পারেন, অথবা আপনি আপনার কম্পিউটারের কোনো এক্সাম্পল দিতে পারেন। দেন হচ্ছে প্রসেসর অর্গানাইজেশন, এই জিনিসগুলো আমরা অলরেডি জানি যে এইটা হচ্ছে মেইনলি যে কোন কাজটা কিভাবে করতেছে সেটা। তো আপনার আমাদের ইনস্ট্রাকশনস এর একটা ইনস্ট্রাকশনস এর স্টেজ কয়টা থাকে, এটা হচ্ছে 6 স্টেজের জন্য। সেই স্টেজগুলো কি কি বলতে পারে, আপনার এই কোশ্চেনটাই ডিরেক্টলি দিতে পারে যে হচ্ছে আপনার ড্র এ 6 স্টেজ পাইপলাইন। এখানে হচ্ছে আপনার এমনও হইতে পারে আপনার ইনস্ট্রাকশনস গুলোকে চেঞ্জ করে দিতে পারে, আপনার হচ্ছে এই ম্যাথটা আসতে পারে যে পাইপলাইন ফ্যাক্টর বা স্পিড আপ ফ্যাক্টরটা বের করতে। দেন আপনার এই যে ফ্লো চার্ট, মানে মোটামুটি সবকিছুই আর কি। তো আপনার এই যে ইয়ে কিভাবে হচ্ছে আপনার এই জাম্প গুলা হচ্ছে, দেন কয়টা হ্যাজার্ড আছে, 3টা হ্যাজার্ড, আপনার প্রত্যেকটা হ্যাজার্ড সম্পর্কে এক্সাম্পল সহ জানতে চাইতে পারে। দেন আপনার কন্ট্রোল হ্যাজার্ডের হচ্ছে স্টেট ডায়াগ্রাম চাইতে পারে, বা ব্রাঞ্চ প্রেডিকশন স্টেট ডায়াগ্রাম চাইতে পারে, ঠিক আছে, ব্রাঞ্চের সঙ্গে ডিলিং গুলো কিভাবে হয়, এই ফ্লো ডায়াগ্রাম চাইতে পারে, ঠিক আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, মানে থিওরি আসলে এইগুলো। আর যদি হচ্ছে আপনার থিওরি না আসে, ম্যাথস আসলে হচ্ছে আপনার এই টাইপের ম্যাথ আসতে পারে। আর যদি হচ্ছে আপনার ডায়াগ্রাম আসে, তাইলে হচ্ছে এইটা একটা ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম এবং ফ্লো চার্ট, ঠিক আছে। দেন হচ্ছে বাকি যে ডায়াগ্রাম গুলো আছে এইসব আর কি। তো এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, হ্যালো। তাহলে হচ্ছে আমাদের আগামী কবে আর ক্লাসের কথা বলছি, পরশুদিন না, বৃহস্পতিবার ডিসকাশন ক্লাস। হ্যাঁ, তাহলে ডিসকাশন ক্লাস হচ্ছে আমাদের যেহেতু বৃহস্পতিবার হবে, এখানে তো আপনারা মোটামুটি সব দিয়ে দিয়েছি আর কি। 31 তারিখ হচ্ছে আপনাদের কুইজ 2টা হবে, আর হচ্ছে আপনার প্রেজেন্টেশনের ডেটও তো দিয়ে দিয়েছি। তো এইটা ছাড়া আর আমাদের 12 তারিখে হচ্ছে ক্লাস হবে 2:30টার সময়। এখানে হচ্ছে আপনাদের যে প্রবলেম গুলো আছে, এইগুলো হচ্ছে আপনারা খুঁজে বের করবেন যে কোথায় কি প্রবলেম আছে। মানে আমাদের তো মেইনলি হচ্ছে যে এই উইকটাতে হচ্ছে 2টা ক্লাস হওয়ার কথা ছিল, বাট ইউনিভার্সিটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের ক্লাস তো ওই 2টা হচ্ছে অনলাইনে চলে গেছে, যার জন্য হচ্ছে আমি 2 দিনের টাইম দিয়েছি। তো আমরা পরবর্তী যে ক্লাস 2টা আছে, এই দিন হচ্ছে কার কি প্রবলেম আছে, প্রবলেমগুলো নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করবো, ঠিক আছে। স্লাইডের মধ্যে আপনার নরমালি যা থাকে, ধরেন আপনার এই এই ইয়েটা আসছে, এই যে এই যে ইয়েটা কি বলে আপনার এই স্লাইডটা, হ্যাঁ এই টপিক, এই 11 নম্বর লেকচারটা হচ্ছে আপনাদের দিয়েছে। তো আপনি হচ্ছে স্লাইড তৈরি করতেছেন, তো এখন হচ্ছে আপনি আপনার যে আইডিটা 1 2 3 4, আপনি ধরেন এই 4টা স্লাইড হচ্ছে আপনি বলবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর আপনি শেপে যাবেন, দেন হচ্ছে একটা টেক্সট বক্স নিবেন, এই কর্নারের দিকে আপনি টেক্সট বক্স নিলেন, দেন এখানে হচ্ছে আপনি লিখলেন আইডি, দেন হচ্ছে 1 2 3 4, এটা ধরেন আপনার আইডি, লাস্ট 4 ডিজিট লিখলেই হচ্ছে, আপনি এখানে হচ্ছে একটু বোল্ড করে দিলেন। এবং এই আইডিটা হচ্ছে আপনি মানে প্রত্যেকটা স্লাইডেই দিবেন। এই স্লাইডে যেমন দিচ্ছেন 4, দেন 5, দেন 6, এই জায়গাগুলোতে হচ্ছে আপনার আইডি দিবেন। এবার দেখেন আপনি হচ্ছে একটা মিটিং এ, জুম মিটিং বা যে কোনো কিছুতে হচ্ছে করতে পারেন। আর হচ্ছে আপনি যে কাজটা করতে পারেন যে আপনি ওবিএস স্টুডিও দিয়ে হচ্ছে করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে মনে করেন আপনার ওবিএস স্টুডিও। তো এখানে হচ্ছে আপনি প্লাসে যাবেন, দেন হচ্ছে এখান থেকে আপনার যদি ল্যাপটপ থাকে, তো এখান থেকে হচ্ছে আপনি ভিডিও ক্যাপচার ডিভাইসের মধ্যে থেকে আপনি হচ্ছে ইয়ে করবেন, আপনার ক্যামেরাটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এখান থেকে আপনার ক্যামেরাটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর দেন হচ্ছে ওকে করলেন। এই ক্যামেরাটাকে হচ্ছে আপনি এই রাইট সাইডে হচ্ছে এরকম দিয়ে দিবেন, ঠিক আছে। এরকম দিয়ে দিবেন, এরকম যদি দিয়ে দেন তাহলে দেখেন এই যে আপনার স্লাইডটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। এটাকে মিনিমাইজ করে আপনি এখান থেকে রেকর্ডিংটা অন করবেন। তো আপনার এই কর্নারের দিকে আপনি একটু দেখবেন যে আপনার কতটুকু জায়গার মধ্যে দিলে হচ্ছে আপনার ক্যামেরাটা দেখা যাচ্ছে। এরকম দিতে পারেন, নিচের দিকে দিতে পারেন, ঠিক আছে। মানে যেখানে দিলে নরমালি এই জায়গাটা হচ্ছে রেকমেন্ডেড যে এখানে থাকে। তো তাহলে হচ্ছে আপনার রেকর্ডিং এর মধ্যে হচ্ছে আপনার ইয়েটা চলে আসলো, তাকে আপনার ফুল স্ক্রিনটা চলে আসলো। আর যদি হচ্ছে আপনি সরি আর যদি হচ্ছে আপনি ইয়ে করেন, জুম বা হচ্ছে মিটের মাধ্যমে করেন, তাহলে তো আপনার ক্যামেরা আসতেছেই, ঠিক আছে। আর যদি কারো হচ্ছে পার্সোনাল প্রবলেম থাকে যে আপনি অনলাইনে কখনো আপনার ভিডিও দেন না, বা আপনার রেকর্ডিং এ কোনো সমস্যা থাকে, তাহলে হচ্ছে আমার সঙ্গে কথা বলেন, আমি ওটা দেখবো না আর কি, ঠিক আছে। ওটাতে মানে তার যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে সেটা আমার সঙ্গে ডিসকাস করলে প্রবলেম নেই, আমি এটা দেখবো না।
ঠিক আছে। আর হচ্ছে স্লাইডের মধ্যে আপনার পেজ নাম্বারটা মাস্ট বি থাকবে। হ্যালো, সাজ্জাদুল কি বলতেছিলেন? আপনার আপনার আনমিউট করা সাজ্জাদুর। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? হ্যাঁ। হুম 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 হুম। এখানে তো বলেই দিছি যে ওইগুলো স্লাইডের কথা, এই যে 5 গ্রুপ, ক্রিয়েট ইওর ওন স্লাইড পিপিটি, ওয়ান স্লাইড পিপিটি পার গ্রুপ, এটা তো আমি ক্লিয়ারলি বলেই দিছি। আপনারা গ্রুপ থেকে একটা স্লাইড বানাবেন, দেন হচ্ছে ওইটা আপনারা শেয়ার করবেন সবার মধ্যে। আপনি এমনও হইতে পারে যে আপনার পার্টটুকু বানায়, মানে আপনি যখন সাবমিটটা করবেন, সাবমিট করবেন হচ্ছে এই যে এই ইয়ের মধ্যে, আপনার হচ্ছে এই যে এই দেখেন আপনার সেকশন এরকম আছে, আপনার সেকশন হচ্ছে 4A বা বি। এখানে দেখেন প্রেজেন্টেশন স্লাইড নামে একটা ইয়ে আছে, এর মধ্যে হচ্ছে আপনি প্লাসে যাবেন, প্লাসে যাওয়ার পর আপলোডে ফাইলে যাবেন, দেন এখান থেকে হচ্ছে আপনি ফাইলটাকে আপলোড করে নেবেন। হ্যাঁ, স্লাইড মানে আপনারা স্লাইড নরমালি কেমন বানান? স্লাইড কি হচ্ছে প্রেজেন্টেশনের জন্য একজন বানান? হ্যাঁ, তা আমি তো সেটাই বলছি, ওয়ান স্লাইড পার গ্রুপ, এন্ড হচ্ছে 5টা গ্রুপ, আপনাদের 5টা পিপিটি এন্ড হচ্ছে। আর আপনার হচ্ছে স্লাইডটা একটা স্লাইডই হবে। আর আপনি যখন সাবমিট করবেন, আমি আপনাদের সাবমিশন ফর্মটা একটু দেখাই দিই। যখন সাবমিট করবেন আপনি এমন একটা ফর্ম হচ্ছে দেখতে পাবেন। তো এখানে হচ্ছে আপনার ইমেলটা রেকর্ড হয়ে গেল, আপনার ফুল নাম লিখলেন, অফিসিয়াল 11 ডিজিটের আইডিটা লিখলেন, স্টুডেন্ট আইডি মাস্ট বি 11 ডিজিটের লিখবেন। আপনি যদি স্টুডেন্ট আইডি 11 ডিজিট না লিখে 4 ডিজিট লিখে রাখেন, তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন না, কারণ এখানে সব ইনস্ট্রাকশন আপনাকে দিয়ে দেওয়া রয়েছে। দেন আপনার সেকশনটা সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আপনি যে স্লাইডটা ধরেন আপনার গ্রুপ থেকে একটাই রেকর্ডিং তৈরি করছেন, যে আপনারা প্রত্যেক আলাদা আলাদা রেকর্ডিং না করে আপনারা সব গ্রুপ থেকে একটা রেকর্ডিং করছেন, একটা জুমে বা মিটে জয়েন হয়ে। তো আপনি কি করবেন যে এখান থেকে হচ্ছে আপনার ওই যে যে লিঙ্কটা ছিল, যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন ওর তো একটা সিঙ্গেল লিঙ্ক, তো ওই লিঙ্কটাই হচ্ছে আপনার গ্রুপে 5 জন আছেন, 5জনই হচ্ছে ইন্ডিভিজুয়ালি সাবমিট করবেন। দেখেন এখানে কিন্তু সাবমিশনটা ইন্ডিভিজুয়াল, এটা আমি ডিসকর্ডেও লিখে দিছি। তো ওই একটা লিঙ্কই হচ্ছে আপনারা সবাই ইউজ করবেন। এবার কারো ধরেন শুরু থেকে প্রথম 5 মিনিট বলছেন, তাহলে আপনার স্টার্ট টাইম 00.00 আর এন্ড টাইম ধরেন হচ্ছে আপনার 5.00, যে আপনার 5 মিনিট হচ্ছে আপনার শেষ হয়েছে, বা 5 মিনিট 22 সেকেন্ড আপনার শেষ হয়েছে, তাহলে হচ্ছে ওটা দিলেন যে আপনি 00 থেকে 5 মিনিট 22। দেন আপনার সেকেন্ড পার্সন সে একইভাবে আবার যখন ফর্ম ফিল আপ করবে, সে শুরু করছে ধরেন 5 মিনিট 23 সেকেন্ড থেকে এবং শেষ করছে হচ্ছে ধরেন 8 মিনিট 22 সেকেন্ডে, তাহলে সে হচ্ছে এটা লিখে দিবে। তাহলে আপনার একটা যদি ভিডিও থাকে সেটাতে কোনো প্রবলেম নেই, কোথা থেকে কত পর্যন্ত হচ্ছে সে কথা বলছে সেই জিনিসটা হচ্ছে এর মধ্যে লেখা থাকলো, তাহলে হচ্ছে আমি এখান থেকে তার যে পার্টটা আছে সেটা দেখতে পারলাম। আর তাছাড়া তেমনি আপনার আইডি তো ওখানে দেওয়াই আছে, তো আপনি একটা ভিডিও বানালে সমস্যা নেই। এবার দেখা যাচ্ছে যে আপনি কোনো কারণে গ্রুপ আপনার অ্যারেঞ্জ করতে পারতেছেন না, অথবা হচ্ছে আপনি মিটে বা জুমে হচ্ছে রেকর্ডিংটা করতে পারতেছেন না, আপনি আপনার নিজের পার্টটা নিজে তৈরি করতে চাচ্ছেন। এখানে দেখেন আমি 2 রকমই লিখে দিছি, যে আপনি ইন্ডিভিজুয়ালও করতে পারেন, এই যে আপনি হচ্ছে গ্রুপে করতে পারেন, অথবা আপনার পার্টটা ইন্ডিভিজুয়ালি। তো আপনি যে স্লাইডটা তার কাছ থেকে নিলেন, আপনার যে কয়টা পেজ, ওই কয়টা পেজকে আপনি আপনার মতন রেকর্ড করে আপনি আপনার মতন আপলোড করলেন, দেন ওই লিঙ্কটা এখানে দিলেন। দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে আপনার ওই যেহেতু একটাই ভিডিও, সেহেতু হচ্ছে 00 থেকে আপনার ধরেন 5 মিনিটের ভিডিও হয়েছে, 00 থেকে 5.00, ঠিক আছে, 00 এটা হচ্ছে আপনার দিয়ে দিলেন, তাহলে তো কোনো প্রবলেমই নেই, কারণ হচ্ছে এই পুরাটাই হচ্ছে আপনার ভিডিও, সেটা বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে এখানে লিখে দেন হচ্ছে আপনি এখানে টিক দিবেন, টিক দেওয়ার পরে আপনি সাবমিট যখন করবেন একটা মেইল পেয়ে যাবেন। যদি আপনি মেইল পেয়ে যান তাহলে বুঝবেন যে আপনার সাবমিশনটা সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। আর স্লাইডটা তো হচ্ছে ডিসকর্ডে আপলোড করে দিবেন এখানে। এবং এই স্লাইডটা সবার মানে সবার জন্যই অ্যাক্সেসিবল থাকতেছে,
তো আপনার আপনার স্লাইডটা মেইনলি আপনার নিজেও যেমন পড়তে পারতেছেন, একই সাথে হচ্ছে আপনার ইয়েটা আপনার ক্লাসমেটরাও পড়তে পারতেছে। কারণ আপনি দেখা যাচ্ছে যে আমার স্লাইডের মধ্যে যে এক্সাম্পলটা আমি দিয়েছি, কারণ এখানে যে এক্সাম্পলটা দিয়েছি এর থেকে অনেক সুন্দর একটা এক্সাম্পল আপনি দিয়েছেন, বা অনেক সুন্দর করে জিনিসটাকে বুঝাইছেন, বা এই জিনিসটাকে আপনি সুন্দর করে বুঝাইছেন, তাহলে সেটা তো হচ্ছে অন্যদের জন্য হেল্পফুল হবে, সে ওই স্লাইডটা দেখে পড়তে পারলো। ঠিক আছে। আর কিছু? বলেন। আপনি 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 এখান থেকে ইনফরমেশন নিতে পারবেন, আপনি হচ্ছে এই স্লাইডটাকে ডিরেক্ট কপি করতে পারবেন না। আপনি এখানে দেখেন আমি যেমন আছে ব্রাঞ্চ প্রেডিকশন বা এই জিনিসগুলো দিছি, তো এইটা তো হচ্ছে ফিক্স জিনিস যে আপনার হচ্ছে ব্রাঞ্চ কয়টা আছে। বাট হচ্ছে আপনি একটা এক্সাম্পল দিচ্ছেন, আপনি হুবহু এই এক্সাম্পলটা দিয়ে না, অথবা আপনি মানে মেইন কথা হচ্ছে আপনি ডিরেক্টলি হচ্ছে আমার স্লাইডটাকে কপি করবেন না। আপনি এখান থেকে টপিক গুলো দেখলেন, কন্ট্রোল রেজাল্ট কি জিনিস, আপনি সেটাকে আপনার মতন করে পড়লেন বা আপনার মতন করে দিলেন, অথবা এখান থেকে যে জিনিসগুলোকে দিচ্ছেন এক্সপ্লেনেশনটা আপনার মতন করে দিলেন। ঠিক আছে। আপনি এখানে যে ইয়েগুলো লেখা আছে বা আমাদের যে ম্যাথস গুলো আছে, এখানে যে ম্যাথটা আছে এখানে 9টা ইনস্ট্রাকশনস এর জন্য দেওয়া, আপনি এখানে 5টা ইনস্ট্রাকশনস এর জন্য দিলেন। ঠিক আছে। মানে এরকমই আপনি ডিরেক্টলি হচ্ছে কপি করবেন না স্লাইডটা। এটা হচ্ছে কথা, যে আপনি আমার আমার স্লাইডটাকে যে 11 নম্বর স্লাইড দিয়েছি, তো আপনি আমার স্লাইডটাকেই হচ্ছে দিয়ে দিবেন না, স্লাইডটা নিজে বানান, আপনার স্লাইড বানানোর একটা স্কিল ডেভেলপ হইলো আর কি। আর কারো কোনো কথা? আচ্ছা, এইগুলা নিয়ে হচ্ছে আপনি আরো যদি কোনো কিছু থাকে আপনারা হচ্ছে ভাবতে পারেন, আমাদের নেক্সট দিন ক্লাসে তো আর কোনো কিছু পড়াবো না আমরা, তখন এগুলো নিয়েও আলোচনা করতে পারি, যে আর কারো কোথাও যদি কনফিউশন থাকে। আচ্ছা, সিআর এসিআর কি আসছেন 4A 4B সেকশনে? হ্যাঁ বলেন। আপনি হচ্ছে গ্রুপ করে দিছিলেন, দেন হচ্ছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি বলি, আপনি যে গ্রুপ করে দিছিলেন গ্রুপের মধ্যে হচ্ছে সব স্টুডেন্টের নাম নাই। ঠিক আছে। টোটাল হচ্ছে আপনাদের দেখেন 50 জন স্টুডেন্টের মনে হয় নাম দেওয়া হয়েছে, বাট হচ্ছে আপনার সব স্টুডেন্টের নাম নাই গ্রুপের মধ্যে। তো এইটা একটা কারণ, এইটা একটা, না না ঠিক আছে, বাট হচ্ছে অনেক স্টুডেন্টই আছে, বাট এবং এছাড়াও আরো কিছু প্রবলেম আছে, যে কারণ হচ্ছে সব সেকশন, শুধু আপনাদের সেকশন না, যতগুলো সেকশন আছে সব সেকশনে গ্রুপই হচ্ছে আমি করে দিয়েছি। ঠিক আছে। না হুম হুম, আপনাদের সবাই আছে, এবং হচ্ছে আপনার একটা প্রেজেন্টেশন গ্রুপ ওয়ার্ক, তো আপনার হচ্ছে নতুন গ্রুপের সঙ্গে কাজ করতে হবে, বা এই জিনিসটা হচ্ছে আপনার অ্যাডাপ্ট করে নিতে হবে, যে আপনি আপনার গ্রুপ যার সঙ্গেই হচ্ছে না কেন আপনি সেভাবে হচ্ছে প্রেজেন্টেশনটা দিতে পারতেছেন, যার কারণে গ্রুপটা হচ্ছে এইভাবে করে দেওয়া, এবং হচ্ছে এই গ্রুপের যে জিনিসটা এটা আমি যেভাবে দিয়েছি ওভাবে হচ্ছে আপনার গ্রুপিং করে হচ্ছে প্রেজেন্টেশনটা দিতে হবে। আর সেই ক্ষেত্রে হচ্ছে যদি আপনার কোনো প্রবলেম হয়, আমি তো বললাম যে আপনি ইন্ডিভিজুয়ালি আপনার পার্টটা রেকর্ড করে আপনি জমা দিতে পারেন, সেটার কোনো সমস্যা নেই। বাট হচ্ছে গ্রুপ যেটা দিয়েছি ওইভাবেই হচ্ছে গ্রুপিংটা হবে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আপনাকে আচ্ছা আচ্ছা, একটু একটু ওয়েট করেন, আমি হচ্ছে একটু বলি। উম, এখানে হচ্ছে এই যে এখানে তো আমি লিখেই দিছি, marks are individual, active member can record separately if there are if others are inactive. তো আপনার যদি ইনঅ্যাক্টিভ থাকে, আপনার সঙ্গে যদি কমিউনিকেট না করে, আপনার তো তার সঙ্গে কমিউনিকেট করার দরকার নেই, আপনার গ্রুপ দেওয়া হয়েছে, সবাই গ্রুপ। স্লাইডের বিষয়, গ্রুপ স্লাইডের আপনারা যে যে প্রেজেন্টেশন দিচ্ছেন, যে কয়জনের আইডি দিচ্ছেন তারা মার্কস পাবে, যারা কমিউনিকেট করে নাই, যারা কোনো কিছু করে নাই, আমি তো এই জন্যই বলছি যে আপনার আইডি গুলো লিখে দিবেন, তাহলে যারা নাই তাদের তো হচ্ছে মার্কস পাওয়ার কোনো ইয়ে নেই, মানে তাদের মার্কসের দরকার নেই, তাই তারা করে নাই। এটা তো আমি এই জন্যই লিখে দিছি যে মার্কসটা তো ইন্ডিভিজুয়াল, মার্কসটা তো আর ইয়ে না। এখন আপনার স্লাইড যেটা, যে আপনার
স্লাইডের জন্য যে মার্কসটা পাবেন, আপনি যদি স্লাইড আপলোড করেন আপনার গ্রুপের থেকে যতটুকু পার্ট কভার হয়েছে, যে কয়জন করছে সেই কয়জন স্লাইডের মার্কসটা পাবে। আর যদি হচ্ছে আপনার স্লাইড আপনি আপলোডই না করেন টোটালি, তাহলে গ্রুপের কেউই মার্কস পাবে না। আর স্লাইডের মধ্যে যদি পুরোটা কমপ্লিট থাকে সবাই মার্কস পাবে, আর যদি পুরোটা কমপ্লিট না থাকে যে কয়জন কাজ করছে সেই কয়জন যদি দেওয়া থাকে তাহলে সে কয়জন মার্কস পাবে। ঠিক আছে, আপনি কি এই অ্যানাউন্সমেন্টটা পড়ছিলেন? সাজ্জাদুর মেবি কথা বলতেছিলেন। হুম, না ওইটার সমস্যা নাই। আপনি হচ্ছে আপনারা যে কয়জন করবেন সে কয়জন হচ্ছে পাবেন। ঠিক আছে, পুরা সবগুলো টপিক যে থাকতে হবে এমন কোনো নাই। আপনারা যে কয়জন করছেন সে কয়জনেরটা দিবেন। আর কারো কোনো কনফিউশন? তাহলে হচ্ছে রেকর্ডিং টিং করেন, বা ডেডলাইন তো আছে, ডেডলাইন তো অনেকদিন দিছি 28 তারিখ পর্যন্ত, আজকে হচ্ছে 10 তারিখ, তো মাঝে ঈদের জন্য যদি আমরা এক সপ্তাহ বাদও দিই তাহলে হচ্ছে আমাদের 18-11 দিন টাইম পাচ্ছি আমরা। আর হচ্ছে যেটা বললাম যে কারো যদি হচ্ছে এইটা নিয়ে কোনো প্রবলেম থাকে যে আপনার ফেস নিয়ে, তাইলে হচ্ছে সেটা আমার সঙ্গে কথা বলেন। ঠিক আছে, আর যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে 4A 4B দুইটা সেকশনে সিআর কে অ্যাভেলেবেল আছেন? সিআর এসিআর 4B আছেন, 4A? আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে একটু করবেন, ওই যে যে হচ্ছে ক্লাসে আসছে একটু আইডি গুলা লিখে আপনারা দুইজন একটু আমাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, 4A থেকে একজন আর 4B থেকে একজন। ওকে ঠিক আছে, আর ওই উপরে হচ্ছে আপনারা সেকশন লিখেন আর হচ্ছে ডেট লিখেন। ঠিক আছে, উপরে সেকশন এবং ডেটটা লিখে আপনারা পাঠিয়ে দিন আমাকে। ওকে, থ্যাংক ইউ, তাহলে আপনারা লিভ নিতে পারেন।